আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সলভ করব মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় 21 সেশনের হিসাব বিজ্ঞান অংশের কিছু এমসিকিউ। প্রথমে বলে নিই, ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস কোশ্চেন সলভ করা খুবই গুরুত্বপূর্ণ। এমন না যে তোমার এই প্রশ্নে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা অন্যান্য গুচ্ছ বা অন্য ভার্সিটির ভর্তি পরীক্ষা এই প্রশ্নটা আসবে, ব্যাপারটা এমন না। কিন্তু তোমাদের এমন ভাবে পড়তে হবে যাতে মানে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, মানে এটা কোন চ্যাপ্টার থেকে আসছে এবং এই চ্যাপ্টারের যে কোনো এমসিকিউ যাতে তুমি দিতে পারো, এইভাবে তোমার মানে পড়লে তুমি ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবা। তো প্রথমে দেখি আমরা আসলে এটা কোন প্রথম প্রশ্ন আসলে কি আছে। প্রথম প্রশ্ন আছে যে অনুৎপাদিত আয় সমন্বয় কি নির্দেশ করে। আচ্ছা, প্রথমে আগে বলে নি যে এটা কোন চ্যাপ্টারের। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সমন্বয়, এটা হচ্ছে সমন্বয় সমন্বয় জাবেদা চ্যাপ্টারের। মানে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে প্রতিবারই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে। তো তোমার এই চ্যাপ্টার পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই তোমার এই চ্যাপ্টার সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। আচ্ছা, এবার আমরা এমসিকিউতে আসি। প্রথমে কি আছে আমার, প্রথমে আছে আমার যে অনুৎপাদিত আয় সমন্বয় কি নির্দেশ করে। আচ্ছা, অনুৎপাদিত আয় আরেক নাম তো আমরা জানি যে এটা হচ্ছে কি আমার আমার অগ্রিম আয়। আচ্ছা, এবার যদি বলি যে ক নাম্বার কি আছে, দায় হ্রাস এবং আয় বৃদ্ধি। খ নাম্বার আছে আয় হ্রাস এবং সম্পদ হ্রাস। গ নাম্বার আছে সম্পদ বৃদ্ধি এবং আয় বৃদ্ধি এবং ঘ নাম্বার আছে সম্পদ বৃদ্ধি এবং আয় হ্রাস। আগে আমরা সমন্বয়টা জাবেদাটা করে দেখি যে আসলে কি হয়, সমন্বয় কি নির্দেশ করে। এটা জাবেদা করা লাগবে এবং জাবেদার ফলে দেখতে হবে যে আসলে কোন হিসাব সমীকরণে কোন পরিবর্তনটা ঘটে। প্রথমে যদি আমরা দেখি যে অগ্রিম আয় যখন আমরা পাই তখন আমরা কি জাবেদা দিই, যে কোনো যদি আমরা সেবা অগ্রিম পাই, ধরলাম আমরা যে সেবা অগ্রিম, এদিকে যেহেতু কোনো টাকার অঙ্ক নাই তো আমরা টাকার অঙ্ক না দিলাম। সেবা যদি সমন্বয় যদি যে এই এন্ট্রিটা জাবেদা করতে বলে যে সেবা অগ্রিম পাওয়া গেল, তখন আমরা কি করি, ধরে নিলাম নগদ পেয়েছি, তাহলে নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে অগ্রিম সেবায় আয় ক্রেডিট। তার মানে নগদ ডেবিট হচ্ছে, তার মানে হচ্ছে আমার অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, মানে এই বৃদ্ধি পেয়েছে। আর অগ্রিম আয় আমাদের জন্য কি দায়, এই জন্য আমার এল বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার নর্মাল এন্ট্রি যখন আমরা সেবা অগ্রিম পাওয়া যায়। এবং এই অগ্রিমের এরপর আছে যে সমন্বয়। এবার যদি বলি যে অগ্রিম সেবার যখন আমাদের প্রাপ্তি হয়, যেমন সেবাটা আমরা অগ্রিম, কিন্তু আগে আমরা সেবা দেওয়ার আগে আমরা টাকা নিয়েছি, এরপরে যখন আমরা সেবা দিব তখন এই টাকাটাকে আমার কম দেখাতে হবে, কারণ তখন আমার অগ্রিম সেবাটা কম দেখাতে হবে এবং আমার নতুন করে টেনটি আসবে, সেটা কি সেবা আয়। যেমন আগে যখন আমরা সেবা অগ্রিম পাওয়া গেছিল তখন আমরা অগ্রিম সেবাকে ক্রেডিট করছি। এবার যখন আমার সেবার অংশ যদি অর্জিত হয়, সেবার অংশ অর্জিত হলে এটা সমন্বয় যদি আমরা দিতে চাই তখন কি করা লাগবে, আমার আগে যে আমি অগ্রিম পেয়েছিলাম ওটার জন্য যে অগ্রিম সেবা আয় ক্রেডিট করছিলাম, এবার আমার অগ্রিম সেবা আয় ডেবিট করা লাগবে। তো এটা যখন ক্রেডিট ছিল তখন দায় বৃদ্ধি পেয়েছে আমার এল প্লাস, এবার আমার কি হবে এল মাইনাস। এবং অগ্রিম সেবা আয় আমার কমে গেছে, কিন্তু আমার এখন যে সেবার অংশ আমার যে অর্জিত হয়েছে, অর্জিত সেবার কারণে আমার কি বৃদ্ধি পাবে, আমার সেবা আয় নামক হিসাব বৃদ্ধি পাবে। সেবা আয় আমার প্রতিষ্ঠানের জন্য কি আয়, যেহেতু সেজন্য কি আমার এটা ওই প্লাস আয় বৃদ্ধি। তো এবার যদি আমরা দেখি যে অগ্রিম সেবা আয়ের কারণে আমার কি হিসাব সমীকরণে এল মাইনাস মানে কি আমার দায় হ্রাস। এবং যেহেতু আমার সেবার কারণে ওই প্লাস হয়েছে, ওই আমার জন্য কি ওই কখন প্লাস হয়, যখন আমরা ব্যয় করি তখন আমাদের ওই মাইনাস যায়, আর যখন ওই প্লাস হয় তখন আমাদের কি আয় হয়, তার মানে এটা আমাদের আয় বৃদ্ধি। এবার আমরা দেখবো যে অপশনের মধ্যে কোনটার মধ্যে এটা আছে, যেহেতু আয় বৃদ্ধি, এই যে এটার মধ্যে আয় বৃদ্ধি আছে, দায় হ্রাস আছে, সুতরাং কি আমার ক নাম্বারে কি আমার অ্যান্সার। তো এভাবে আমরা কি এমসিকিউ গুলো, সমন্বয় জাবেদার এমসিকিউ গুলো আমরা সলভ করতে পারি। এমসিকিউটা আছে ওটা মূলত অনেকটা মুখস্থের মতো। এটা মূলত কোন চ্যাপ্টার থেকে আসছে, আমি বারবার বলতেছি যে এই ম্যাথটাই যে তোমার ঢাকা ভার্সিটি অ্যাডমিশনের বা গুচ্ছ বা যে কোনো ভার্সিটি অ্যাডমিশনে আসবে, ব্যাপারটা এমন না। কিন্তু এই ম্যাথগুলো ব্যাখ্যা সহ যদি তুমি সলভ করো তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে তোমার একটা সম্যক ধারণা বা ভালো ধারণা তোমার হয়ে যাবে। আচ্ছা, এরপরে 2 নম্বর কি আছে আমার, যে তারল্য অনুপাত কি নির্দেশ করে, বা তারল্য অনুপাত কি নির্দেশ করে আসলে প্রতিষ্ঠানের জন্য। তাহলে এরা কোন চ্যাপ্টার থেকে আসছে, এটা হচ্ছে গিয়ে আমার হিসাব বিজ্ঞানের অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারের। কোন চ্যাপ্টারের, অনুপাত বিশ্লেষণ। এই চ্যাপ্টার থেকেও প্রত্যেক বছর হয় থিওরি টাইপের, না হলে ম্যাথ আসে অনেক সময়।
ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটাও তোমার অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটাও তোমার সব পড়া লাগবে মূলত এই চ্যাপ্টার সম্পর্কে যা আছে। আচ্ছা, এরপর আমরা যদি পড়ি যে তারল্য অনুপাত আমার প্রতিষ্ঠানে কি নির্দেশ করে আসলে। ব্যবসায়ের দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে, নাকি ব্যবসায়ের সকল দায় অর্থায়নে আর্থিক সম্পদের প্রাপ্যতা, নাকি ব্যবসায় চলতি দায় পরিশোধের ক্ষমতা, আর হচ্ছে দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা। এটা অনেকটা আসলে মুখস্থ টাইপের, এখানে অত বোঝার তেমন একটা কিছু নাই। যে তারল্য অনুপাত এবং চলতি অনুপাত, আমরা জানি যে চলতি অনুপাত এবং তারল্য অনুপাত এটা সবসময় একটা প্রতিষ্ঠানে চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। তার মানে চলতি দায় পরিশোধের ক্ষমতা কই আছে, এটার মধ্যে কি দীর্ঘমেয়াদী দায়, তার মানে এটা বাদ। তার মানে ব্যবসায়ের দায় এটার মধ্যে তো দায় দেওয়া আছে, কিন্তু একটা স্পেসিফিক বলা আছে যে তারল্য অনুপাত এবং চলতি অনুপাত প্রতিষ্ঠানে চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। যেহেতু আমাদের দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে থাকবে না, শুধু চলতি দায় বলতে চলতিও বোঝায়, দীর্ঘমেয়াদী বোঝায়, এই জন্য এই অপশনটা হবে না। যেহেতু দীর্ঘমেয়াদী দায়ও হবে না। ব্যবসায় সকল দায় না, ব্যবসায় হচ্ছে আমার শুধু চলতি দায়ের পার্টটুকু বোঝানো হয়েছে। যেহেতু চলতি দায়ের অপশনটুকু আমাদের যে এটার মধ্যে আছে, যে চলতি দায় পরিশোধের ক্ষমতা এটার মধ্যে আছে, সেই জন্য গ নাম্বার সঠিক উত্তর। তার মানে বোঝা গেল যে চলতি অনুপাত এবং তারল্য অনুপাত দুইটাই কি আমাদের ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। 3 নম্বর কোশ্চেনে আছে আমার যে নিচের কোন লেনদেনটির দ্বারা কোম্পানির মোট সম্পদ 15,000 টাকা বৃদ্ধি পাবে। আচ্ছা, ক নাম্বার আছে আমার যে নগদে 15,000 টাকার দায় পরিশোধ করা হলো, খ নাম্বার আছে নগদ 15,000 টাকার গাড়ি ক্রয় করা হলো, ধারে 15,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো এবং দেনাদারের কাছ থেকে 15,000 টাকা আদায় হলো। প্রশ্নটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ চ্যাপ্টারের বা জাবেদা চ্যাপ্টারও আমরা ধরতে পারি যে নিচের কোন লেনদেনটি দ্বারা কোম্পানির মোট সম্পদ 15,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। আমার কোম্পানির মোট সম্পদ কি হয়েছে? বৃদ্ধি, হ্রাস না কিন্তু বৃদ্ধি। এবং মোট সম্পদ আমার কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, ক নাম্বারে যদি আমরা দেখি যে ক নাম্বারে আমাদের জাবেদার ফলে আমরা দেখি যে ক নাম্বারে কি হয়। ক নাম্বারে বলা হচ্ছে যে নগদে 15,000 টাকার দায় পরিশোধ করা হলো। যদি আমরা কোনো দায় পরিশোধ করি তাহলে ওই দায়টা কি হয়? ডেবিট হয়। দায়টা ডেবিট হয়। তার মানে দায় যদি ডেবিট হয় তাহলে আমার দায় পরিশোধ করার ফলে আমার দায় হ্রাস পেয়েছে। আর দায় কিভাবে হ্রাস পায়? দায় যখন ডেবিট হয়। এরপরে কি আছে আমার, যেহেতু নগদ, তার মানে নগদ টাকা দিয়েছি আমরা, তার মানে নগদ যেহেতু হ্রাস পেয়েছে, তার মানে নগদ কি হবে? ক্রেডিট। তার মানে এটার ফলে আমার কি হয়েছে? সম্পদ কিন্তু আমার কি হয়েছে? আমার অ্যাসেট আমার কি হয়েছে? হ্রাস পেয়েছে। তার মানে এটা না, আমার অ্যাসেট কি বৃদ্ধি পেতে হবে? মোট সম্পদ 15,000 টাকা আমার বৃদ্ধি পেতে হবে। কিন্তু ক নম্বরের এন্ট্রি করার পর আমরা দেখলাম যে এটা অ্যাসেট আমার বা সম্পদ আমার কি পেয়েছে? হ্রাস পেয়েছে, এবং আমার দায় কি আমার হ্রাস পেয়েছে। তার মানে এটা না, এই অপশন বাদ। এবার কি আছে, নগদ 15,000 টাকার গাড়ি ক্রয় করা হলো। এবার যদি গাড়ি ক্রয় করি আমরা, তার মানে গাড়ি হিসাব বা যে কোনো গাড়ি হিসাব ডেবিট, এবং নগদে যেহেতু আমরা প্রদান করছি, তার মানে আমাদের নগদ কি হবে? আমার নগদান হিসাব কি আমাদের হবে? ক্রেডিট। গাড়ি আমাদের জন্য কি? সম্পদ, তার মানে অ্যাসেট বৃদ্ধি। আর নগদ আমাদের জন্য অ্যাসেট যেহেতু হ্রাস পেয়েছে, তার মানে এ মাইনাস। তাহলে দেখা যাচ্ছে যে এক পাশে এও প্লাস এবং এও কি? মাইনাস। তার মানে হিসাব সমীকরণে কি কোনো পরিবর্তন হবে না। হিসাব সমীকরণে মানে এক পাশে পরিবর্তন হবে। এই জন্য হচ্ছে কি অপশনটা আমার সম্পদ বাড়েও নাই কমেও নাই, মানে কনস্ট্যান্ট অবস্থায় আছে। এই জন্য আমরা এই অ্যান্সারটা এটারও আমরা কি অ্যান্সার হিসেবে নিতে পারলাম না। এরপরে কি আছে আমার যে ধারে মানে বাকিতে 15,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। গ নাম্বার যদি আমরা দেখি যে আসবাবপত্র ক্রয় করা হচ্ছে, না মানে এটা আমার কি হবে না। গ নাম্বার কি বলছে যে ধারে 15,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। এবার যদি আমরা দেখি আসবাবপত্র ক্রয় করলে আমরা যাবে কি দিই? আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসাব ডেবিট, এবং যেহেতু ধারে ক্রয় করছি আমরা, ধারে আসবাবপত্র ক্রয় করলে আমাদের কি সৃষ্টি হয়? প্রদায় হিসাব। তার মানে প্রদায় হিসাব আমার ক্রেডিট। প্রদায় হিসাব আমাদের জন্য কি? একটা দায়, যেহেতু দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তার মানে এল প্লাস দায় বৃদ্ধি। এবং সম্পদ আমাদের জন্য কি? এই আসবাবপত্র আমাদের জন্য সম্পদ, এর জন্য আমার অ্যাসেট বৃদ্ধি। এই যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেট আমার কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে, সম্পদ আমার বৃদ্ধি পেয়েছে। তার মানে অপশন এটা কারেক্ট দেখা যায়। আবার তারপর আমরা লাস্টের অপশনটা দেখি যে লাস্টের অপশন আবার এমন কিছু আছে নাকি, যে দেনাদারের কাছ থেকে, দেনাদার আমার জন্য কি? সম্পদ। দেনাদার আমার জন্য কি? সম্পদ। প্রাপ্য হিসাব দেনাদার সব আমাদের জন্য সম্পদ। দেনাদারের কাছ থেকে 15,000 টাকা আদায় হলো, তার মানে আমি টাকা পেয়েছি, তার মানে আমার নগদ, এটাও কি হবে? নগদান হিসাব ডেবিট। তার মানে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, অ্যাসেট এ প্লাস বা অ্যাসেট প্লাস। দেনাদারের কাছ থেকে যেহেতু আমি 15,000 টাকা আদায় হয়েছে, তার মানে নগদ ঠিকই আমার বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমার দেনাদার কি হয়েছে? আমার দেনাদার আমার হ্রাস পেয়ে গেছে। যেহেতু দেনাদার আমার জন্য কি? সম্পদ। তার মানে সম্পদ আমার কি পেয়েছে?
দেনাদার হিসাব, যেহেতু সম্পদ আমার, তার মানে এটাও কি আমার অ্যাসেট হ্রাস পেয়েছে। তার মানে এটা এটা হচ্ছে অনেকটা যে এটার মতো, যে এটার মতো যে অ্যাসেট বৃদ্ধি পেয়েছে এবং হ্রাস পেয়েছে। তার মানে হচ্ছে যে অ্যাসেটটা কনস্ট্যান্ট অবস্থা আছে, মানে বাড়েও নাই অ্যাসেট কমেও নাই। তো যেহেতু অ্যাসেট বাড়েও নাই কমেও নাই, তার মানে এটাও কি আমরা অ্যান্সার নিতে পারি না। আমাদের সবসময় আমাদের কোনটা নিতে হবে অ্যান্সার, যেটার মধ্যে আমার সম্পদ বেড়েছে। তার মানে আমি দেখতেছি যে আসবাবপত্র ক্রয় করার মাধ্যমে সম্পদ বেড়েছে এবং যেহেতু দায় করছে আমার দায় বৃদ্ধি পেয়েছে, তার মানে যেহেতু আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য আমার অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এরপরে আমাদের একটা 4 নম্বরে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা আমরা পড়ে দেখি আসলে কি দেওয়া আছে, যে বেটা কার ওয়াশ গত মাসে কয় টাকা 100টি গাড়ি ওয়াশ করেছিল। ওয়াশের জন্য প্রতি গাড়ি 60 টাকা করে চার্জ। বেটা কার ওয়াশ যেহেতু এটা কোম্পানি, তার মানে ওয়াশ দেওয়া হচ্ছে ওর জন্য একটা কি সেবা বা সার্ভিস রিলেটেড কোম্পানি। এটা কিন্তু পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান না, এটা সার্ভিস রিলেটেড কোম্পানি। এবং ওরা কি করে, গাড়ি ওয়াশ করে এবং 100টা গাড়ি ওয়াশ করছে, এই জন্য প্রতিটা গাড়ির জন্য তারা কত টাকা চার্জ করছে, 60 টাকা। ওই মাসে কোম্পানি শুধু 83 টাকা ইউটিলিটি মানে গ্যাস বিদ্যুৎ যে কোনো বিল, 300 টাকা মজুরি এবং 31 টাকা সাবান খরচ হয়। এগুলি কি তাহলে 100 টাকা গাড়ি যে ওয়াশ করেছিল 60 টাকা করে, ওটা ওর জন্য কি ছিল, সে প্রতিষ্ঠান ওটার জন্য আয়। এবং ওই মাসে যেহেতু সে ইউটিলিটি মানে গ্যাস বিদ্যুৎ এগুলি বিল এবং মজুরি এবং সাবান খরচ দিয়েছে, ওগুলো কি তার জন্য খরচ। এবং মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল, মজুরির টাকা ঠিকই দেওয়া হয়েছে, কিন্তু ইউটিলিটি বিল এবং সাবান বিল পরিশোধ করা কি হয়নি। ওই মাসে বিটার নিট আয় বা লোকসান কত। নিট আয় বা লোকসান আমরা কিভাবে বের করি, মোট আয় থেকে যদি ব্যয় বিয়োগ দিই, তাহলে এটা আমার জন্য কি নিট আয়। ঠিক আছে, এটা আমাদের কি নিট আয়। আবার যদি মানে ব্যয় থেকে যদি আবার আয় থেকে যদি ব্যয় বেশি হয়, তাহলে এটা কি হবে আমাদের জন্য নিট লোকসান। ঠিক আছে, যদি এমন হয় যে ব্যয় বেশি হয়ে গেছে কিন্তু আয় কম হয়ে গেছে, তখন আমার জন্য কি হবে, এটা নিট লোকসান। তাহলে আমরা আসলে দেখি যে আসলে আমাদের কয় টাকা লাভ হয়েছে বা লস হয়েছে। যদি আমরা দেখি যে গাড়ি কয়টা ছিল, গাড়ি ছিল আমাদের 100টা এবং প্রতি গাড়ির জন্য আমরা কত টাকা করে চার্জ করছি, 60 টাকা। তার মানে কয় টাকা আমার আয় হয়েছে, এটা হচ্ছে আমার আয়। তার মানে আয় থেকে আমার যত ব্যয় আছে সবগুলো কি দেওয়া লাগবে, আমার বাদ দেওয়া লাগবে। আমার ব্যয় আছে কোনটা, ইউটিলিটি 83 টাকা, 300 টাকার মজুরি এবং 31 টাকা কি সাবান খরচ। কিন্তু এদিকে এবার একটা শর্ত দিয়ে দিয়েছে যে মজুরির বাবদ অর্থ পরিশোধ করা হয়েছে, মজুরির টাকা ঠিকই দেওয়া আছে, কিন্তু ইউটিলিটি বিল এবং সাবান বিল পরিশোধ করা হয়নি। তার মানে কি এটা পরিশোধ কি করা লাগবে না ভবিষ্যতে, তার মানে এই খরচটা হচ্ছে বকেয়া। আর আমাদের কি করতে হয়, খরচের সাথে যত বকেয়া খরচ আছে সব যোগ করতে হয় এবং যত অগ্রিম খরচ আছে সব কি করা লাগে, বাদ দিতে হয়। যেহেতু এগুলি আমাদের পরিশোধ করা হয় নাই, তার মানে এগুলো আমাদের বকেয়া খরচ, এবং বকেয়া খরচ আমাদের মোট খরচের সাথে কি অন্য সব খরচের সাথে কি করতে হবে, যোগ করা লাগবে। তার মানে যতগুলো আমাদের খরচ আছে সবগুলো খরচ কি আমাদের যোগ করে তারপর আমাদের নিট আয় বা নিট লোকসান যেটাই হোক আমাদের ক্যালকুলেট করা লাগবে। তো যেহেতু ইউটিলিটি খরচ আছে আমার কত, ইউটিলিটি খরচ আছে আমার 83 টাকা, এটা মাইনাস, তারপর 300 টাকা মজুরি, এটাও কি হবে মাইনাস, মজুরি বা পরিশোধ করো, বাকি সব কি যেহেতু বকেয়া, তার মানে আমার সব বা এইভাবে করা যায় বা সবগুলো যোগ করে তুমি এই যে 700 থেকে মাইনাস করতে পারো, যে কোনো একভাবে করলে হবে। এটা যদি আমি করি তাহলে আমার কি বের হবে, এটা যদি আমরা করি তাহলে 700 মাইনাস 83 মাইনাস 300 মাইনাস 31, 286 টাকা। তাহলে এটা আমার কি দেওয়া আছে, 286 টাকা। যেহেতু এটা প্লাস ফিগার বের হয়েছে এবং কি দেখা যেতেছে যে আমার আয় বেশি এবং আমার কি ব্যয় কম, তার মানে এটা আমার জন্য কি নিট আয়। তার মানে 325 টাকা, এই 325 টাকার কোনো অপশন নাই, আমার বের হয়েছে 286 টাকা, 325 টাকা এটাও বাদ। 286 টাকা নিট লোকসান নাকি নিট আয় হয়েছে, যেহেতু আমার দেখতেছে আমার আয় বেশি ব্যয় আমার কম এবং আমার আয়ের ফিগার কত, মানে নিট আয়ের ফিগার কত, 286। তার মানে আমার 286 টাকা কি আমার নিট আয়। অ্যান্সার খ নাম্বারও হবে না, অ্যান্সার আমার জন্য খ। পর 5 নম্বর আছে যে সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাবগুলো কি। আচ্ছা, ক নম্বর আছে আমার সম্পদ ব্যয় আয়, খ নম্বর আছে আমার সম্পদ ব্যয় মালিকানা সত্ত্ব এবং গ নম্বর আছে সম্পদ ব্যয় মালিকানা সত্ত্ব, গ নম্বর আছে আমার সম্পদ মালিকের উত্তোলন এবং ব্যয়। কোন হিসাবগুলো আমার কি প্রশ্ন চাইছে, কোন হিসাবগুলো ডেবিট ব্যালেন্স। তার মানে আমাদের যে হিসাবগুলো আছে এগুলোর মধ্যে সবসময় মনে রাখবো আমরা যে সম্পদ ব্যয় হচ্ছে যে উত্তোলন, এগুলো সবসময় কি উদ্বৃত্ত প্রকাশ করে, উত্তোলন সবসময়, এগুলো সবসময় কি উদ্দেশ্য করে, ডেবিট ব্যালেন্স, সবসময় ডেবিট ব্যালেন্স থাকে এগুলো।
আর এরপরে কি আছে আমার, এরপরে আয় দায় এবং আয় দায় মালিকানা সত্ত্ব সবসময় কি ব্যালেন্স প্রকাশ করে, ওটা হচ্ছে আমার ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। সম্পদ ব্যয় উত্তোলন আমাদের সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, এবং আয় দায় মালিকানা সত্ত্ব সবসময় আমার প্রতিষ্ঠানে কি ব্যালেন্স প্রকাশ করে, ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। তো এখন আমরা দেখবো এই অপশনগুলো কোনটার মধ্যে আছে। প্রথমে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট উদ্বৃত্ত, যেহেতু ডেবিট উদ্বৃত্ত আমার খোঁজা লাগবে। তো সম্পদ ব্যয় আছে, সম্পদ আছে কিন্তু সম্পদ আছে, ব্যয় আছে কিন্তু আয় হচ্ছে কি ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, তার মানে অপশন এ। পরে হচ্ছে কি সম্পদ ডেবিট উদ্বৃত্ত, দায় ক্রেডিট উদ্বৃত্ত, তার মানে এটা ক্রস, সবগুলো আমাদের ডেবিট উদ্বৃত্ত থাকা লাগবে। পরেরটা কি আছে, সম্পদ ডেবিট উদ্বৃত্ত, ব্যয় ও ডেবিট উদ্বৃত্ত, কিন্তু মালিকানা সত্ত্ব আমার কি ক্রেডিট উদ্বৃত্ত, তার মানে সিও কি কারা। তো 3 অপশন কারা, অবশ্যই কি এটা হবে। তারপর আমরা চেক করে দেখি যে কি কি আছে। এখানে কি আছে, সম্পদ এটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, মালিকের উত্তোলনের কি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, এবং কি ব্যয়ও কি আমাদের সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। তার মানে আমাদের কি কোনটা অ্যান্সার, ঘ নাম্বার অ্যান্সার। যদি এমন থাকতো যে সাধারণত ক্রেডিট ব্যালেন্স থাকে কোনগুলোতে, তার মানে কি আয় দায় মালিকানা সত্ত্ব আমাদের সবসময় কি ক্রেডিট ব্যালেন্সই করে, আর ক্রেডিট ব্যালেন্স প্রদর্শন করে, এবং সম্পদ ব্যয় উত্তোলন আমাদের সবসময় কি ডেবিট ব্যালেন্স প্রদর্শন করে। এটাই। এরপর 6 নম্বর আমার যে ম্যাথটা দেওয়া আছে, এই চ্যাপ্টারের ম্যাথগুলি খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এই চ্যাপ্টারের নাম হচ্ছে যে, এই চ্যাপ্টার আমাদের পণ্য ক্রয় বিক্রয়কারী হিসাব নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের ম্যাথ, পণ্য ক্রয় বিক্রয়কারী হিসাব চ্যাপ্টারের। এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন যত আর্থিক যত আছে আমার ভার্সিটি আছে, সব ভার্সিটিতেই হিসাব বিজ্ঞান অংশ থেকে এই চ্যাপ্টার থেকে কি করে কোশ্চেন আসে। তার মানে এই চ্যাপ্টারটা আমার খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে মূলত এসব ম্যাথই থাকে, সময় মজুত পণ্য বের করো, বা প্রামিক মজুত পণ্য বের করো, বা নেট লাভ, এইসব বের করা। এই অঙ্ক বের করার আগে আমার কি দেওয়া আছে আমি কিন্তু দেখি। প্রামিক মজুত মাল বা মজুত পণ্য দেওয়া আছে 7,500 টাকা, ক্রয় দেওয়া আছে আমার 52,500, বিক্রয় দেওয়া আছে আমার 50,000 টাকা, এবং লাভের হার আমার কি দেওয়া আছে 20%। যদি লাভের হার যদি কোনো কিছু না কার উপরে ধরতে বলা সেটা যদি না বলা থাকে, তাহলে সবসময় মনে রাখতে হবে যে এটা বিক্রয়ের উপর লাভের হার। যদি কোনো কিছু না বলা থাকে, ক্রয়ের উপরে দেওয়া থাকে, বিক্রয়ের উপর দেওয়া থাকে। যদি বলা থাকে ক্রয়ের উপর, তাহলে ক্রয়ের উপর ধরতে হবে। যদি কিছু না বলা থাকে, তাহলে আমার বিক্রয়ের উপর লাভের হার ধরতে হবে। বলে সমাপনী মজুত মাল বা সমাপনী মজুত পণ্য কত, এই টাকাটা আমার চাইছে। তো প্রথমে আমরা যে অঙ্ক করার জন্য প্রথমে আমাদের কি লাগে, যে আমরা যখন 9 10 আর্থিক অবস্থা বিবরণী করছিলাম বা ইন্টারমিডিয়েটে, যে বিক্রয় থেকে আমরা কি করতাম, বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতাম। এটার কারণে আমার কি বের হতো, মোট মুনাফা। আমি অনেক ব্যাখ্যা দিয়ে করাচ্ছি, এই জন্য আমার অনেক টাইম লাগছে, কিন্তু পরীক্ষার হলে তোমরা এত টাইম পাবা না। এবং যত ক্যালকুলেশন সব তোমাদের ক্যালকুলেটর ছাড়া করতে হবে। আমি তো ভোটে বেড়াচ্ছি, এজন্য আমি একটু ক্যালকুলেটর দিয়ে সলভ করছি, কিন্তু তোমাদের যে কোনো ভর্তি পরীক্ষায় ভার্সিটি গুচ্ছ যেটাই হোক, সবগুলোতে ক্যালকুলেটর ছাড়া তোমার এগুলো এইসব ম্যাথ সমাধান করতে হবে। আচ্ছা, বিক্রয়ের টাকা আমার দেওয়া আছে, ডিরেক্ট বিক্রয় টাকা, কোনো ঝামেলা নাই। বিক্রয় কত আমার 50,000 টাকা, মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমার কি কি যায়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে আমার যায় প্রামিক মজুত পণ্য। কত দেওয়া আছে, 7,500, যোগ নিট ক্রয়, যেহেতু নিট ক্রয় কোনো কাহিনী নেই, আমার ক্রয় দেওয়া আছে। ক্রয় কত আমার 52,500। এরপরে আমরা কি করতাম, আমার বিক্রিত পণ্যের মধ্যে অপশনগুলো কি কি ছিল, প্রামিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। যেহেতু সমাপনী মজুত পণ্য আমরা চাইছি অঙ্কের মধ্যে আমার, তাহলে সমাপনী মজুত পণ্য আমরা ওর মতো রেখে দিলাম। সমাপনী মজুত সমান কত, মোট মুনাফা। এবার মোট মুনাফা মানে কি, এই যে মোট মুনাফা হচ্ছে আমার এই যে 20%। এখন এই 20% আমরা কিভাবে ধরবো, একটু আগে বলছি যে যদি কার উপর ধরতে বলা হয়েছে মুনাফা, এটা যদি না দেওয়া থাকে, তাহলে আমরা বিক্রয়ের উপর মুনাফা নেব। তো বিক্রয়ের উপর আমার 20% মুনাফা নিতে হবে। বিক্রয় কত দেওয়া আছে আমার, বিক্রয় দেওয়া আছে আমার 50,000 টাকা। 50,000 টাকা 10% কত, 5,000, তার মানে 20% হবে 10,000। ঠিক আছে, তার মানে 50,000 টাকার 20% হচ্ছে 10,000। এটা কিভাবে পেলাম, এটা হচ্ছে আমার 50,000 টাকার আমি 20%। যেহেতু আমার কোনো কিছু বলা নাই, এজন্য আমার কি করা লাগবে, 50,000 বিক্রয়ের উপর আমার লাভের হার বা মুনাফার হার ধরতে হবে, এবং যেটা বের হবে এটা আমাদের জন্য কি, মোট মুনাফা। আচ্ছা, এবার কিছুই না, এবার হচ্ছে সলভ করলে মোটামুটি হয়ে যাবে। যে মাইনাসের জন্য কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, পরে প্লাস মাইনাস, এটাও কি মাইনাস, পরে মাইনাসে মাইনাসে এটা কি প্লাস, সমান 10,000। এরপরে কি আছে, এবার সমাপনী মজুত, $10,000 মাইনাস, এটা প্লাস, এই পাশে আছে মাইনাস, এটা মাইনাস, এই পাশে কি হবে প্লাস, এটা এই পাশে মাইনাস, এই পাশে কি হবে প্লাস।
এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি পেয়ে যাব, অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, আমি আবার বলছি যে আমি ক্যালকুলেটর দিয়ে সমাধান করতেছি, কিন্তু তোমরা পরীক্ষার হলে ক্যালকুলেটর নিতে পারবো না, যেহেতু আমার হাতে সময় কম, এজন্য আমি এভাবে করছি। 10,000 মাইনাস 50,000 মাইনাস 7,500 প্লাস 52,500, 50,000, 10,000 মাইনাস 50,000, 10,000 মাইনাস 50,000, 7,500। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাই, ক্যালকুলেট করার পর আমাদের কত আসে, 20,000 টাকা। তাহলে অ্যান্সার আমরা ডিরেক্ট পেয়ে গেছি, আমাদের 10,000 না, 17,500 না, 23,500 না, আমাদের অ্যান্সার কত, 20,000 টাকা। এই ছিল এই চ্যাপ্টারের ম্যাথ। এই চ্যাপ্টারের ম্যাথ মূলত এভাবে থাকে, এবং কিছু মুনাফা নির্ণয়ের জন্য কিছু ম্যাথ দেওয়া থাকে। যেমন এই যে আবার এইসব এমন অঙ্ক এভাবেও থাকে যে প্রারম্ভিক মজুত নির্ণয় করো বা ক্রয় নির্ণয় করো। তো এই সূত্রের মাধ্যমে তোমরা সবকিছু করতে পারবো, যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, এবং বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি থাকে, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। তো যেটা থাকবে না সেটা আমরা ওইভাবেই লিখবো, তারপর এইভাবে যোগ এবং প্লাস মাইনাস চেঞ্জ করে আমরা অ্যান্সার করতে পারবো। এবং যে মুনাফা যে পার্টটা আছে, মুনাফা যদি কোনো কিছুর উপর না বলা থাকে তাহলে আমরা বিক্রয়ের উপর ধরবো, এবং মুনাফা যদি কোনো যেটার উপরে যদি দেওয়া থাকে যে ক্রয়ের উপর বা বিক্রয়ের উপর, তখন আমরা ক্রয়ের উপর বা বিক্রয়ের উপর মুনাফা ধরবো। যদি কোনো কিছু না বলা থাকে অবশ্যই বারবার বলতেছি যে বিক্রয়ের উপর মুনাফা ধরা লাগবে। তো এই ম্যাথ আসলে এইভাবেই। তো অ্যান্সার আমাদের কি সবসময় এই 20,000। এরপর 7 নাম্বার আমাদের একটি ফিফো চ্যাপ্টার থেকে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে। এই চ্যাপ্টার থেকে মূলত ম্যাথ আসে, মাঝে মধ্যে থিওরিও আসে। এই যে প্রথম অঙ্ক ম্যাথটা দেওয়া আছে যে এবিসি কোম্পানি প্রতিটি 10 টাকা করে 10,000 একক প্রাণী মজুত পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত কোম্পানির জানুয়ারির 16 তারিখে প্রতিটি 11 টাকা করে 5,000 একক এবং জানুয়ারির 25 তারিখে 12 টাকা করে 3,000 একক পণ্য ক্রয় করে। যে ক্রয়, এটা হচ্ছে কিন্তু আমাদের কি ক্রয়, দুইবার করে, একবার হচ্ছে মানে প্রাথমিক মজুত দেওয়া আছে কত, 10,000 টাকা করে, 10 টাকা করে 10,000 একক দেওয়া আছে প্রাথমিক মজুত। তারপর দুইবার করে করছে, একবার কয় তারিখে, জানুয়ারি 16 তারিখে প্রতিটি 11 টাকা করে 5,000 একক পণ্য ক্রয়, এবং জানুয়ারি 25 তারিখে 12 টাকা করে 3,000 একক পণ্য ক্রয় করে। দুইটা ক্রয় দেওয়া আছে এবং একটা প্রাথমিক মজুতের ব্যালেন্স দেওয়া আছে, মানে ব্যালেন্স দেওয়া নয়, ব্যালেন্স বের করে নিতে হবে টাকা গুণ করে। জানুয়ারি 29 তারিখে আবার প্রতিটি 25 টাকা করে, এবার কত, এবার কি 12,000 একক, 12,000 একক কি করছে, এবার বিক্রয় করছে। তার মানে অঙ্কের মধ্যে প্রাথমিক মজুত পণ্য দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে দুইবার ক্রয় করছে, এবং একবার কি করছে, বিক্রয়। বিক্রয় কয় টাকা করছে, 25 টাকা করে 12,000 একক পণ্য বিক্রয় করছে। এবার বলছো তোমার ফিফো পদ্ধতি, লিফো না কিন্তু ফিফো পদ্ধতি। ফিফো মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের মাল, এই যে ফার্স্ট, ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে হচ্ছে কি আগের মাল, আগে যে মালটা ক্রয় করা হবে সেই মালটা কি আগে বিক্রয় করা হবে। এটা হচ্ছে গিয়ে ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতিতে কি নির্ণয় করতে বলছে, সমমূল্য মজুত পণ্যের মূল্য কত হবে। সমমূল্য মজুত পণ্য নির্ণয় করতে বলছে যদি কোম্পানি অবিরাম মজুত পদ্ধতি অনুসরণ করে। মূলত আমাদের সমমূল্য মজুত পণ্যের ব্যালেন্সটা কত হবে ওটা জানতে যাচ্ছে আর কি প্রশ্নে। তো ফিফো পদ্ধতিতে আমরা সবসময় মনে রাখবো যে ফিফো পদ্ধতিতে আমাদের ফিফো পদ্ধতিতে আমাদের প্রথম থেকে কি করা হয়, মানে আগের মাল আগে যেটা আমরা ক্রয় করি ওইটাই কি আমরা বিক্রয় করি। তার মানে উপর থেকে হচ্ছে কি আমাদের যদি কোনো ব্যালেন্স দেওয়া থাকে, যেমন এই যে একবার এটা দিয়ে বোঝায়, যদি মনে করো ক্রয় দেওয়া আছে আমার, প্রথমে প্রাথমিক মজুত পণ্য ব্যালেন্স দেওয়া আছে। প্রাথমিক মজুত পণ্য আমার কত, প্রাথমিক মজুত পণ্য দেওয়া আছে আমার যে 10,000 একক, 10,000 একক কত টাকা করে, 10,000 একক কত টাকা করে, 10 টাকা করে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি প্রাথমিক মজুত পণ্য। তারপর জানুয়ারি 16 তারিখে আবার ক্রয় করছে। জানুয়ারি 16 তারিখে ক্রয় কত, প্রথমে হচ্ছে জানুয়ারি 16 তারিখে 11 টাকা করে 5,000 একক, 5,000 একক ইন্টু 11। তারপর আবার জানুয়ারির 25 তারিখে কত, জানুয়ারি 25 তারিখে হচ্ছে 12 টাকা করে 3,000 একক। তার মানে 3,000 একক কয় টাকা করে, 12 টাকা করে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি প্রাথমিক মজুত পণ্য এবং ক্রয়ের ব্যালেন্স। এরপরে আবার কি দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে। বিক্রয় কত আমার 29 তারিখে প্রতিটি 25 টাকা করে 12,000 একক। তার মানে 12,000 একক ইন্টু 25। এটা হচ্ছে আমার ব্যালেন্স দেওয়া আছে, যেটা একটা হচ্ছে আমার প্রাথমিক মজুত, এটা হচ্ছে আমার কি প্রারম্ভিক
প্রারম্ভিক মজুদ আর এই যে জানুয়ারি 16 তারিখে এটা ক্রয় আর হচ্ছে 25 তারিখে ক্রয় এবং এটা কি আমার বিক্রয়। এটা হচ্ছে কি জানুয়ারি 29 তারিখে এটা আমার কি জানুয়ারি 29 তারিখে এটা আমার কি জানুয়ারি 29 তারিখে এটা হচ্ছে আমার কি বিক্রয়। এটা ছিল আমার প্রশ্ন যে কি কি দেওয়া আছে। আচ্ছা, এবার যদি বলি যে আমি ফিফো পদ্ধতিতে আমরা কি করবে, ফিফো পদ্ধতি হচ্ছে প্রথমে যে মালটা আমরা ক্রয় করবো সেল করার সময় ওইটারই আমরা কি করে দেবো, আগের মালটার আগে বিক্রি করে দেবো পরের টান। ঠিক আছে, এই নিচেরটা না, কিন্তু আগে প্রাথমিক মজুত পণ্য ক্রয় করবো, প্রাথমিক মজুত পণ্য ক্রয় করছে প্রাথমিক মজুত পণ্য পরে যে আমার ক্রয় আছে আমরা কি করবো, প্রাথমিক মজুতের পরে বা প্রাথমিক মজুত থেকে যদি কোনো কিছু সেল করে দেয় তাহলে হচ্ছে এভাবে এটা থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, মানে প্রথমে যে মালগুলো আমরা ক্রয় করছি ওগুলো আমরা কি দেবো, বাদ দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে সবসময় আগের মাল আমরা আগে বিক্রয় করব বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে। কিন্তু যদি বলে যে ফিফো পদ্ধতিতে সমপরিমাণ মজুত পণ্য কিভাবে নির্ণয় করবো, আমরা ফিফো পদ্ধতিতে সমপরিমাণ মজুত পণ্য নির্ণয়ের ক্ষেত্রে উল্টা সবসময় আমাদের কি করতে হবে, নিচে থেকে উপরের দিকে যেতে হবে, নিচে। তার মানে আমার সমপরিমাণ মজুত পণ্য যেই ব্যালেন্সটা থাকবে বা এককটা থাকবে ওই এককটা আমার নিচে থেকে ক্যালকুলেট করে উপরের দিকে করতে হবে যদি আমার সমাপনী মজুত পণ্য নির্ণয় করে। কিন্তু যদি বলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য, তখন আমরা আগের মাল আমরা আগে সেল করে দেব। তখন আমরা এটা কোন সময়, যখন ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় চায়। কিন্তু এই প্রশ্নে যেহেতু আমার ফিফো পদ্ধতিতে সমপরিমাণ মজুত পণ্যের পরিমাণ চাচ্ছে, এজন্য আমাদের নিচে থেকে যে এককটা বের হবে আমার নিচে থেকে ওটা ক্যালকুলেট করে উপরের দিকে যেতে হবে। ঠিক আছে, তো সমপরিমাণ মজুত পণ্য মানে সমপরিমাণ মজুত পণ্য কত এটা জানার আগে আমাদের সবার আগে জানতে হবে যে সমপরিমাণ মজুত পণ্যের একক কত আছে। মূল্য তো আমাদের টাকায় চেয়েছে, ঠিক আছে, মানে টাকায়, আমার কিন্তু একক চাই না, টাকায়। আগে দেখতে হবে যে আমার একক কত আছে। তো আমার প্রাথমিক মজুত পণ্য 10,000, প্রাথমিক মজুত পণ্য আমার 10,000, আমার ক্রয় কত আবার 5,000, ক্রয় আমার কত 5,000, এবং আমার 3,000 কত আবার ক্রয় করছি আমি। তাহলে আমি মোট আমার পণ্য আছে কত, আমার 15,000 আর 3,000 কত 18,000। এর মধ্যে আমি 12,000 টাকা বিক্রয় করে দিছি, তার মানে 12,000 টাকা যদি আমি বিক্রয় করে দিছি মানে মাইনাস বিক্রয় যেহেতু করে দিছি, তার মানে বিক্রয় করার পর আমার কত আছে এবার 6,000 একক। এই যে 6,000 একক আছে, এই 6,000 একক এটা কিন্তু আমার কি একক, এই 6,000 একক এসে কি আমার সমাপনী মজুত পণ্য আমার আছে। এবার আমি জানি না যে 6,000 একক আমার কত ব্যালেন্স কত। আমি তো বললাম যে ফিফো পদ্ধতি যেহেতু আমার, তার মানে আমাদের 6,000 একক আছে, আমার কি নিচে থেকে উপরের দিকে ক্যালকুলেট করা লাগবে, যেহেতু আমার কি সমপরিমাণ মজুত পণ্য, কারণ আগের মাল তো আমি অলরেডি সেল করে দিচ্ছি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময়। তাহলে আমার কি সমপরিমাণ মজুত পণ্য আমার নিচে থেকে উপরের দিকে যেতে হবে। এবং কত একক, 6,000 একক। তার মানে কত, এদিকে 3,000 টাকা আছে, তার মানে প্রথমে এদিকে তো যেহেতু নিচের থেকে যাবো, তার মানে নিচের এটা আমার সরাতে হবে। নিচে কত আছে, 3,000 ইন্টু 12 সমান সমান 3,000 ইন্টু 12। তারপর হচ্ছে কি আছে 5,000, 5,000 এককের মধ্যে কি আমার 5,000 এককের মধ্যে কত দরকার আমার 6,000 বানাইতে। 6,000 বানাইতে তো আমার 5,000 দরকার নেই, আমার দরকার যেহেতু আমি 3,000 একক অলরেডি নিছি, এবার আমার কত দরকার, আরো 3,000 একক দরকার 6,000 পূরণ করার জন্য। এবং কত টাকা করে ওইটা হচ্ছে আমার 11 টাকা করে। বুঝতে পারছি যে সমপরিমাণ মজুত পণ্য আমার কত ক্যালকুলেট করার পরে দেখলাম যে আমি সমপরিমাণ মজুত পণ্য 6,000 একক আছে। এটা কি আমার একক, এটা কিন্তু আমার কি একক। আচ্ছা, এবার 6,000 যেহেতু আমার একক, তার মানে এটা টাকায় রূপান্তর করার জন্য আমার কি করা লাগবে, এই যে নিচের থেকে আমাদের উপর দিয়ে যেতে হবে যদি আমরা ফিফো পদ্ধতি অবলম্বন করি সমপরিমাণ মজুত পণ্য নির্ণয় করার ক্ষেত্রে। যদি বিক্রিত পণ্য ব্যয় নির্ণয় করতাম তাহলে আমরা উপর থেকে যেতাম। ঠিক আছে, আচ্ছা, যেহেতু 6,000 একক, তার মানে নিচের থেকে ক্যালকুলেট, নিচে কত দেওয়া আছে, প্রথমে 3,000 একক 12 টাকা করে, 3,000 একক 12 টাকা করে নিলাম। এরপরে আমার আরো 3,000 একক লাগবে, কারণ 6,000 একক। এবার আমরা কি করলাম যে এবার এর পরের তারিখ উপরের দিকে কোনটা আছে 5,000 একক, এর মধ্যে কত একক নিবো আমরা 3,000 একক, কত টাকা করে 11 টাকা করে। এবার দেখবো আমরা যে এতটুকু ক্যালকুলেট করার পর আমাদের কত আসে। তার মানে আমার 6,000 একক কিন্তু পূরণ হয়ে গেল, যে 3,000 আর 3,000 6,000 একক। তার মানে যদি আমরা এটা যদি ক্যালকুলেট করি, এদিকে কত হয় আমার 3 মান 36,000 না, 3,000 ইন্টু 12 36,000, এদিকে আমার 36,000। এই দুটো আমার কি করা লাগবে, যোগ করা লাগবে, যেহেতু 6,000 একক। আর 3,000 ইন্টু 11 33,000। তাহলে আমার 36 আর 33 কত, 30 30 60, আর এই কত 36 আর 30 60 আর 69,000। তাহলে এটা হচ্ছে আমার ব্যালেন্স। এই যে 6,000 একক, এই 6,000 একক আমার যে সমপরিমাণ মজুত পণ্য আছে এটা ব্যালেন্স কত আমার 69,000। তাহলে আমার 69,000 কই আছে, এটাই নাই। আমার অ্যান্সার কোনটা, খ নাম্বার। যে ম্যাথটা এরপরে 8 নম্বরে আবার আরেকটা ম্যাথ দেওয়া হয়েছে আমাদের যে এটা হচ্ছে কোন অংশ থেকে, অবচয় চ্যাপ্টার থেকে। অবচয় চ্যাপ্টার ভার্সিটি এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে প্রত্যেকবার যে কোনো ভার্সিটি পরীক্ষায় প্রশ্ন আসে, প্রত্যেকবার, কোনো মিস নাই, প্রত্যেকবার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, এবার দেখা যাক প্রশ্নটা, যে
কয়েক বছর আগে, এবার কোনো বছরের কথা বলে দেওয়া নাই, ঠিক আছে। কয়েক বছর আগে একটা কোম্পানি ডিটিসিএল ট্রেডার্স 5 লাখ টাকা ব্যয়ে একটি সরঞ্জাম ক্রয় করে। তার মানে সরঞ্জামের ক্রয় মূল্য কত? 5 লাখ টাকা, যার ভগ্নাবশেষ মূল্য মানে কি? এই যে সম্পদটা আমরা কিনেছি, এই সম্পদটা কিছু বছর বা কয়েক বছর, 5 বছর, 10 বছর বা 2 বছর ইউজ করার পরে এটার দাম আমি কত টাকাতে সেল করতে পারবো, এটা হচ্ছে আমার ভগ্নাবশেষ মূল্য, ঠিক আছে। তো ভগ্নাবশেষ মূল্য আমার কত দেওয়া আছে? ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে আমার 50,000 টাকা। আচ্ছা, পরে বার্ষিক 10% হারে এবং 10% হারে সরলরৈখিক পদ্ধতি, আমার কিন্তু ক্রমহ্রাসমান পদ্ধতি না, আমার কি পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতিতে হার দেওয়া আছে কত? আমার 10% হার। সরলরৈখিক পদ্ধতিতে কয় পার্সেন্ট হার দেওয়া আছে ভাইয়া? 10%। ধার্য করে অদ্যাবধি, মানে এই পর্যন্ত, মানে যতদিন ধরে এটা কিনছে মেশিনটা, ওই মেশিনটা ইউজ করার পর ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা দাঁড়াইছে, এতদিন পর্যন্ত ওটার পুঞ্জীভূত অপচয় কত? পুঞ্জীভূত অপচয় কত? পুঞ্জীভূত অপচয় হচ্ছে আমার কত? পুঞ্জীভূত অপচয় কত দেওয়া আছে আমার? 2,25,000 টাকা। 2,25,000 টাকা। আজ যদি এটি 2,50,000 টাকায় বিক্রয় করা হয়, এরপরে কত টাকা বিক্রয় করছি আমি? 2,50,000 টাকা বিক্রয় করা হয়, তাহলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, সরলরৈখিক পদ্ধতিতে আমার বলছে প্রথমে, তো সরলরৈখিক পদ্ধতি যদি আমরা করতে যাই, তাহলে আমাদের যেই সূত্রটা আছে যে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাই কি? সম্পত্তির আয়ুষ্কাল। সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই সম্পত্তির কি? আয়ুষ্কাল। তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই আমরা নির্ণয় করতে পারতাম, কিন্তু এদিকে আমার ওই সম্পত্তি ক্রয় থেকে শুরু করে ভগ্নাবশেষ মূল্য, মানে ওই শেষ পর্যন্ত যাওয়া পর্যন্ত যত পুঞ্জীভূত অপচয় আছে সবকে আমার দেওয়া আছে অলরেডি। এজন্য আমার কি ওই ঝামেলায় আমার কি লাগবে না, যাওয়া লাগবে না। তারপর আমার কি দেওয়া আছে যে 2,50,000 টাকা এটা বিক্রয় করে আছে। আচ্ছা, এদিকে এটা গেছে, যদি বই মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয়, মানে লাভ আর ক্ষতি চাইছে না আমার প্রশ্নে, বই মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমার এটা কি হবে? লাভ। বই মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে আমার হয়ে যাবে কি? ওটা ক্ষতি, ঠিক আছে। বই মূল্য আমরা কিভাবে বের করবো এটা হচ্ছে আমরা দেখবো এখন। বই মূল্য আমরা কেমনে বের করি? প্রতিষ্ঠান একটা যে কোনো সম্পদের আমাদের যে ক্রয় মূল্যটা আছে ওটা থেকে যদি আমরা পুঞ্জীভূত অপচয় বাদ দিই, আর পুঞ্জীভূত অপচয় তো আমার অলরেডি দেওয়াই আছে প্রশ্নের মধ্যে, যে জন্য আমার অপচয় আর বের করা লাগতো না। কিন্তু যদি পুঞ্জীভূত অপচয় না দেওয়া থাকতো তাহলে ওই যে সরলরৈখিক পদ্ধতির যে সূত্র আছে যে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাই সম্পত্তির আয়ুষ্কাল, ওই সূত্র দিয়ে আমার আগে পুঞ্জীভূত অপচয় বের করা লাগতো, তারপর বই মূল্য বের করা লাগতো, এবং তারপরে লাভ ক্ষতি নির্ণয় করা লাগতো, ঠিক আছে। তো বই মূল্য মানে কিভাবে করি আমরা? ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অপচয়। ক্রয় মূল্য কত দেওয়া আছে? 5 লাখ। ক্রয় মূল্য দেওয়া আছে আমার 5 লাখ টাকা, এবং পুঞ্জীভূত অপচয় দেওয়া আছে 2,25,000 টাকা। তাহলে এটা কত দাঁড়ায়? 2,75,000 টাকা। এই যে 2,75,000 টাকা, এটা কি আমার বই মূল্য? এটা হচ্ছে আমার কি? বই মূল্য। আচ্ছা, এবার আমার কি অঙ্কে যেতে চাইছে আমার কি? নিট লাভ বা ক্ষতি। লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে জানা দরকার যে বিক্রয় মূল্য, বই মূল্য জানা দরকার প্রথমে। বই মূল্য আমরা জানি। এবার বিক্রয় মূল্য আমার কত দেওয়া আছে? আমার বিক্রয় মূল্য কত দেওয়া আছে আমার? 2,50,000। 2,50,000 টাকা। যেহেতু আমার বিক্রয় মূল্য থেকে, মানে বই মূল্য থেকে আমার বিক্রয় মূল্য, মানে সম্পত্তিটা যদি 2,75,000 উপরে আমরা বিক্রি করতাম তাহলে আমাদের লাভ হতো, কিন্তু আমরা ওটা করি নাই। আমরা 2,75,000 টাকা আমার সম্পত্তি মিনিমাম, মানে এই দামে বিক্রি করলে আমাদের, এই দামের উপরে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের লাভ হতো। এই দামে বিক্রি করলে আমাদের লাভও হয় না, লস হয় না, ব্যাপারটা হচ্ছে যদি 2,75,000 উপরে আমরা বিক্রি করি তাহলে আমাদের কি হবে? লাভ হবে। কিন্তু আমরা 2,75,000 টাকা বিক্রি করি নাই, আমরা কি করছি? 2,50,000 টাকা বিক্রি করছি। তার মানে আমাদের বই মূল্য থেকে আমাদের বিক্রয় মূল্য কি হয়েছে? কম হয়ে গেছে। তাহলে আমাদের কি হবে? ক্ষতি হবে। আমাদের কি হবে তাহলে? ক্ষতি হবে। ক্ষতি আমাদের কত হবে? এই যে 2,75,000 টাকা হচ্ছে আমার, 2,50,000 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এটা থেকে আমি কি দিব? 2,75,000 টাকা আমি বাদ দিব। যেহেতু কি বিক্রয় মূল্য কম, বই মূল্য কি আমার বেশি। এই বই মূল্য থেকে যদি বেশি বিক্রি করি তাহলে আমাদের কি হবে? লাভ হবে। কিন্তু বই মূল্য থেকে যদি আমরা কম করি তাহলে আমার কি হবে? ক্ষতি হবে। যেহেতু আমরা বই মূল্য থেকে বিক্রয় কম দামে করছি, তার মানে আমাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। এবং ক্ষতি কত এটা আমরা বের করবো। যেহেতু 2,50,000 বিক্রয় মূল্য আমাদের কি? বিক্রয় মূল্য, এবং 2,75,000 টাকা আমাদের কি?
আচ্ছা 2,50,000 হচ্ছে আমার বই মূল্য, ঠিক আছে। যেহেতু বই মূল্য বিক্রয় মূল্য থেকে বই মূল্য বেশি, তোমার ক্ষতি হয়েছে, সুতরাং এটা আমাদের কত ক্ষতি হয়েছে? 25,000 টাকা। তার মানে আমার 25,000 টাকা কি আমাদের জন্য কি? 25,000 টাকা ক্ষতি। 25,000 টাকা আমাদের ক্ষতি। তার মানে লাভ হবে না, লাভ হবে না, ক্ষতি 25,000 টাকা নাকি 3 লাখ? ক্ষতি আমাদের 25,000 টাকা। তাহলে এই অ্যান্সার হচ্ছে আমাদের 25,000 টাকা। এবং কি ওটা ক্ষতি, লাভ না ক্ষতি। 9 নম্বর কি দেওয়া আছে? এটা থিওরিটিক্যাল কোশ্চেন দেওয়া আছে, যেটা কি নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? আচ্ছা পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে স্থায়ী ব্যয়, একটা হচ্ছে কি পরিবর্তনশীল, একটা হচ্ছে স্থায়ী ব্যয়, একটা হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় কোনটা? ধরো তুমি কলম, ধরো তুমি মার্কার উৎপাদন করো, তুমি মার্কার উৎপাদন করে একটা প্রতিষ্ঠান। এখন কিছু কিছু এমন খরচ আছে যেগুলি তুমি 1 লাখ মার্কার উৎপাদন করো আর 10,000 মার্কার উৎপাদন করো, তোমার ব্যয়গুলো মোটামুটি সেম। কেমন হতে পারে? যেমন তুমি যদি প্রথমে যদি ব্যবস্থাপকের বেতন, এই যে ব্যবস্থাপকের বেতন, তুমি 1 লাখ টাকা মানে 1 লাখ পিস মার্কার উৎপাদন করো না বা 10,000 পিস মার্কার উৎপাদন করো, তোমার ব্যবস্থাপকের বেতন কিন্তু কি ফিক্সড। মানে তোমার উৎপাদনের পরিমাণ বৃদ্ধির ফলে তোমার কি হচ্ছে না, তোমার ব্যয় বাড়ছে না, ঠিক আছে। ব্যয় কি উৎপাদনে তোমার ঠিকই ইউনিট বাড়তেছে বা কোয়ান্টিটি তুমি বেশি প্রডিউস করতেছো, কিন্তু তোমার ব্যবস্থাপকের বেতন বা এসব স্থায়ী কিছু ব্যয় আছে যেগুলি কি ফিক্সড, এগুলি কি উৎপাদনের সাথে সাথে তোমার ব্যয়গুলো কি হচ্ছে না, বাড়ছে না, এগুলি হচ্ছে তোমার স্থায়ী ব্যয়, এগুলি হচ্ছে তোমার স্থায়ী ব্যয়। এরপর আছে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার এই যে যেমন মার্কার যদি তুমি উৎপাদন করতে চাও, তোমার প্লাস্টিক বা কালি এগুলি কেনা লাগতেছে, তো তুমি যদি 10,000 ইউনিট করো, প্রডিউস করো বা 10,000 ইউনিট যদি তুমি উৎপাদন করো, তাহলে তোমার যে পরিমাণ কালি বা প্লাস্টিক লাগতেছে 1 লাখ ইউনিটের জন্য কিন্তু, 5 ইউনিটের জন্য কিন্তু তোমার বেশি বেশি কস্ট বাড়তেছে। এবং কি এটা আনুপাতিক হারে বাড়তেছে। যেমন মনে করো তুমি একটা 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 কিনতে গেলে, একটা বানাতে গেলে যেমন তোমার মার্কার এবং প্লাস্টিক কেনা লাগতেছে, 2টা বানাতে গেলে আবার আবার কালি এবং মার্কার, আবার 10টা বানাতে গেলে আবার কালি এবং মার্কার। মানে উৎপাদনের উৎপাদনের বৃদ্ধির সাথে সাথে বা একটা কোয়ান্টিটি বা পরিমাণের বৃদ্ধির সাথে সাথে ব্যয়ের পরিমাণও কি থাকে? বাড়তে থাকে। তাহলে ওটা কি হবে আমাদের জন্য? পরিবর্তনশীল ব্যয় হবে। তার মানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে যদি কোনো ব্যয় বাড়ে না, ফিক্সড থাকে, তাহলে ওটা হচ্ছে গিয়ে স্থায়ী ব্যয়। এবং উৎপাদনের পরিমাণের সাথে সাথে যদি কোনো ব্যয় বাড়তে থাকে, তাহলে সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এবং এর মধ্যে প্রথম কি এর মধ্যে কি আছে? বিমা খরচ। তুমি 1 লাখ উৎপাদন করো আর 10 লাখ উৎপাদন করো, বিমা খরচ তো কি সেমই। তার মানে এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার স্থায়ী ব্যয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি স্থায়ী ব্যয়। তারপর কি প্রত্যক্ষ কাঁচামাল, এই যে কাঁচামাল, এই যে এটা বানানোর জন্য কাঁচামাল কি হতে পারে? প্লাস্টিক হতে পারে, কালি হতে পারে, তারপরে যে বল পেন হতে পারে, এগুলি হতে পারে। তার মানে তুমি যদি এটা এটা প্রত্যক্ষ কাঁচামাল, মানে এটা ছাড়া এই মার্কারটা কি হবে, মানে মার্কারটা কি উৎপাদন করা সম্ভব হবে না। তার মানে এই প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে আমাদের জন্য কি পরিবর্তন ব্যয়। আমি যদি এক ইউনিট বানাই, তাহলে আমাদের খরচ হবে 2 ইউনিট বানালে তার থেকে বেশি, 3 ইউনিট বানালে তার থেকে বেশি। তার মানে আমার প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়। এরপর কবজার সরলরৈখিক অবচয়। সরলরৈখিক অবচয় ব্যবস্থাটাও কি সেম। তুমি উৎপাদনের সাথে সাথে তোমার এটার সাথে কোনো কি এর সাথে কোনো সম্পর্ক নাই আসলে। উৎপাদন বাড়ুক আর কমুক, তোমার অবচয় কি থাকবে? সেমই থাকবে। উৎপাদনের সাথে এরা কি সম্পর্ক নাই। তার মানে এটা হচ্ছে কি স্থায়ী ব্যয় টাকা। এরপরে কি ব্যবস্থাপকের বেতন, এটাও কি স্থায়ী ব্যয়। কেন স্থায়ী ব্যয়? কারণ তুমি 10,000 ইউনিট মার্কার করো, প্রডিউস করো, বা 1 লাখ ইউনিট মার্কার প্রডিউস করো, তুমি তো তোমার ব্যবস্থাপকের বেতন তো কি আছে? সেম আছে, ফিক্সড আছে, এটা তো আর বাড়তেছে না। তার মানে যেহেতু এটা বাড়তেছে না, তার মানে এটা স্থায়ী ব্যয়। এবং প্রত্যক্ষ কাঁচামাল তোমাদের জন্য কি, তোমার জন্য কি পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে। এটা ম্যাথটা দেওয়া আছে, এটা হচ্ছে হিসাব সমীকরণের ম্যাথ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে বিগত বছর অনেক প্রশ্ন আসে। এটাও কি 3 স্টার দিয়ে দিতে পারো তোমরা। এটা থেকেও কি অনেক প্রশ্ন আসছে। প্রথমে কি দেওয়া আছে? বছরের শুরুতে এবিসি ট্রেডার্সের মোট সম্পদ ছিল, বছরের শুরুতে, কিন্তু এটা কিন্তু বছরের শুরুতে সম্পদ ছিল 10 লাখ টাকা এবং দায় ছিল 5 লাখ টাকা। সারা বছর সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ বাড়ছে 2 লাখ টাকার এবং দায় হ্রাস পায় 1,50,000 টাকা। প্রথমে বছরের শুরুতে একটা সম্পদের ব্যালেন্স দেওয়া আছে এবং একটা দায়ের ব্যালেন্স দেওয়া আছে, এবং সারা বছরে সম্পদ বৃদ্ধি পায় 2 লাখ টাকা এবং দায় হ্রাস পায় 1,50,000 টাকা। উক্ত বছরে আয় 2 লক্ষ টাকা, উক্ত বছরে আয় 20 লাখ টাকা এবং ব্যয় 12 লাখ টাকা, উত্তোলন 3 লাখ টাকা ছিল। এবং আয় ব্যয় এবং উত্তোলনও কি প্রতিষ্ঠানের মধ্যে কি ছিল? এটা হচ্ছে পুরো বছরের মধ্যে আয় ব্যয় উত্তোলন ছিল। বছর শেষে কি বলতে পারছে? নিট সম্পদের পরিমাণ। আমরা সবসময় জানবো যে, এটা মনে রাখবো যে নিট সম্পদ যেই কথা, আর মালিকানা সত্ত্ব। নিট মালিকানা সত্ত্ব বলতে, নিট সম্পদ বলতে যে কথা, সমাপনী মালিকানা সত্ত্ব সেম জিনিস। নিট সম্পদ মানে হচ্ছে কি মালিকানা সত্ত্ব, এটাই হচ্ছে কথা। নিট সম্পদ মানে কি মালিকানা সত্ত্ব। তার মানে এই অঙ্কের মধ্যে আমার কি পরিমাণ নির্ণয় করতে বলছে?
সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ। ঠিক আছে, যদি নিজ সম্পদ বের করে আমরা তাহলে কি বের করবো? আমরা সমাপনী মালিকানা সত্ত্ব। বছর শেষে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কত আছে এটা নির্ণয় করার জন্য বছরের শুরুতে আমার কত মালিকানা সত্ত্ব আছে এটা আগে বের করা লাগবে। বছরের শুরুতে সম্পদ দেওয়া আছে এবং দায় দেওয়া আছে, মালিকানা সত্ত্ব দেওয়া নাই। তার মানে যদি আমরা বছরের শুরু হিসাব করি, আমরা তো জানি যে এ ইকুয়াল টু এল প্লাস ই বা ওই। ঠিক আছে, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, মানে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এবার বছরের শুরুতে সম্পদ কত আছে? আমার সম্পদ আছে আমার 10 লাখ টাকা। বছরের শুরুটা বের করতেছি আগে, বছরের শুরুটা। দায় কত? আমার দায় দেওয়া আছে, হ্যাঁ দায় দেওয়া আছে। দায় দেওয়া আছে কত? 5 লাখ প্লাস ওই। এবার যদি আমি ক্যালকুলেশন করি 10 লাখ থেকে এবার যোগ আছে পাশে কি বিয়োগ, তার মানে কত? ওই ওই সমান সমান কত? ওই সমান কত? 10 লাখ থেকে 5 লাখ বিয়োগ করে থাকে 5 লাখ টাকা। আমার এই যে 5 লাখ টাকা, এটা আমার কি বছরের শুরুতে মালিকানা সত্ত্ব। আমার কি চাইছে নিজ সম্পদ, বা নিজ সম্পদ মানে হচ্ছে কি বছরের শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ। বছরের শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ। আচ্ছা, সারা বছরে সম্পদ এতটুকু করছি আমরা, তো সারা বছরে সম্পদ বৃদ্ধি পায় আবার 2 লাখ টাকা, কিন্তু দায় হ্রাস পায় আবার কত? এই পার্টটা যদি আমরা করি এল প্লাস ওই, সারা বছরে সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে তার মানে প্লাস 2 লাখ সমান দায় হ্রাস পেয়েছে, তার মানে দায়ের একটা মাইনাস ফিগার প্লাস ওই। ঠিক আছে, এভাবে গেল। এবার যদি আমরা ওই ক্যালকুলেট করি, এদিকে 2 লাখ টাকা আছে, 2 লাখ থেকে এটা কি পাশে কি হবে? মাইনাস আছে, পাশে কি প্লাস 1,50,000 টাকা। আর ওই এদিকে ওই, সুতরাং ওই সমান কত আছে? 2 লাখ আর 1,50,000, 3,50,000 টাকা। যে চেঞ্জটা আসছে, চেঞ্জটা মানে মালিকানা সত্ত্ব বা সম্পদের মধ্যে যে চেঞ্জটা আসছে, এই চেঞ্জটা আমরা হচ্ছে ক্যালকুলেট করলাম। আর প্রথমে বছরের শুরুতে মালিকানা সত্ত্ব কত দেওয়া আছে আমার, এটা আমরা কিভাবে করলাম? এই যে ইকুয়েশনের মাধ্যমে কি করলাম? বের করলাম। দুইটি আমরা ইকুয়েশনের মাধ্যমে কি করলাম? বের করলাম। তার মানে বছরের শুরুতে মালিকানা সত্ত্ব হচ্ছে এটা, আর সারা বছরে মালিকানা সত্ত্বের যে চেঞ্জটা আসছে, চেঞ্জটা হচ্ছে এটা। উক্ত বছরে আয় 20 লাখ টাকা, ব্যয় 12 লাখ টাকা এবং উত্তোলন 3 লাখ টাকা ছিল। বছর শেষে নিট মালিকানা সত্ত্ব কত? এই যে আয়, ব্যয় এবং উত্তোলন, এটার কোনো এদিকে কোনো কাজে আসবে না, কারণ আমরা যে চেঞ্জটা আসে এটা কি অলরেডি কি আমরা দেখায় ফেলছি। তার মানে কি এটার মধ্যে কোনো আয় ব্যয় এবং উত্তোলন টাইপের কোনো কিছু আসবে না। কেন? কারণ এই যে চেঞ্জটা আছে সমীকরণের মাধ্যমে চেঞ্জটা কি আমরা অলরেডি দেখায় ফেলছি। তার মানে আয় ব্যয় উত্তোলন এগুলো কিছু কি আসবে না। তার মানে কি আসবে? এবার আমরা কি, যেহেতু নিট সম্পদ মানে কি আমাদের সমবায় মালিকানা সত্ত্ব, তো সময় মালিকানা সত্ত্ব এবার যদি আমরা বের করতে যাই, তাহলে আমার কি বছরের শুরুতে মালিকানা সত্ত্ব আমরা বের করলাম 5 লাখ টাকা, এবং বছরের শেষে যেই চেঞ্জটা আমরা পাইলাম, মালিকানা সত্ত্বে যে চেঞ্জটা পাইলাম সম্পদ বাড়ার ফলে এবং দায় কমার ফলে, তো এই যে চেঞ্জটা পাইলাম এটা কত? 3,50,000 টাকা। তার মানে 5 লাখ আর 3 লাখ এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 8,50,000 টাকা। এটাই হচ্ছে আমার কি সমাপনী মালিকানা সত্ত্ব বা নিজ সম্পদের পরিমাণ। নিজ সম্পদের পরিমাণ বা সমাপনী মালিকানা সত্ত্ব। তার মানে অ্যান্সার কত? আমার 8,50,000 টাকা। এটাই, এটা হবে না, এটা হবে না, এটা হবে। ঠিক আছে, তখন যে হিসাব সমীকরণে যত ম্যাথ আছে আমরা এই অধ্যায়ে, সবগুলো আমরা কি এই সমীকরণের মাধ্যমে সলভ করবো। এগুলোর মধ্যে ম্যাক্সিমাম ম্যাথই এমন ভাবে থাকে যে সম্পদ বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে, তারপর মালিকানা সত্ত্ব কত, বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, দায় হ্রাস পেয়েছে, সম্পদের পরিমাণ কত, বা নিজ সম্পদের পরিমাণ, এবং কি নিট মালিকানা সত্ত্বের পরিমাণ, নিট সম্পদের পরিমাণ, এই টাইপের ম্যাথই কি এই চ্যাপ্টারে আসে। নাম্বার দেওয়া আছে আমার যে নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করে দেওয়া হয় না? কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করে দেওয়া হয় না? কোন হিসাবগুলো আগে বন্ধ করে দেওয়া হয় এটা যদি আমরা জানি, তাহলে আমরা বের করতে পারবো যে কোন হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয় না। আমরা মূলত একটা প্রতিষ্ঠানে যত অস্থায়ী হিসাব আছে ওগুলোকে বন্ধ করে থাকি। অস্থায়ী হিসাবের মধ্যে কি কি আছে? যত প্রকার আয়, ব্যয় বা বিপরীত আয় বা বিপরীত ব্যয়, বিপরীত আয় বা ব্যয়, তারপর উত্তোলন হতে পারে, লভ্যাংশ, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ আর কি। তো এইসব যে এন্ট্রিগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের, এইসবগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অস্থায়ী হিসাব, এবং এগুলো কি করি আমরা বছর শেষে বন্ধ করে দিই। ঠিক আছে, সমাপনী জাবেদার মাধ্যমে আমরা এইসব জাবেদাগুলোকে কি করে দিই, এইসব হিসাবগুলো কি করে দিই? বন্ধ করে দিই। সমাপনী জাবেদার মাধ্যমে এইসব অস্থায়ী হিসাবকে আমরা কি করে দিই? বন্ধ করে দিই। তার মানে যত আয় ব্যয় আছে এগুলো সবকে অস্থায়ী হিসাব, এবং এগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে হয় না কোনগুলি, এগুলি বাদে যা আছে সবগুলো কি বন্ধ করে দেওয়া হয় না। তার মানে প্রথমে কি আছে আমাদের? প্রাপ্য সুদ। প্রাপ্য সুদ আমাদের জন্য কি? প্রাপ্য যা আছে আমাদের জন্য কি? সব সম্পদ।
তার মানে এটা যেহেতু সম্পদ এগুলোর মধ্যে নাই, তার মানে এটা কি করা হয় না, বন্ধ করা হয় না। অ্যান্সার যেহেতু আমরা পেয়ে গেছি, তারপরে পরের অপশনগুলো আমরা একটু দেখি। বিক্রিত পণ্যের ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় মূলত একই জিনিসই। তার মানে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় যেটাই হোক, এটা কি আমাদের জন্য ব্যয়। তার মানে যেহেতু ব্যয়, যেহেতু ব্যয়ের মধ্যে আছে, তার মানে এটা অস্থায়ী হিসাব, এটা বন্ধ করে দেওয়া হয়, সমাপনী দাবাদার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। আমার চাইছে কোনটা হয় না, তার মানে প্রাপ্য সুদ সম্পদ। এরপরে কি আছে, বিক্রয় আয়, ডিরেক্ট লেখাই আছে আয়, তার মানে যেহেতু আয়, তার মানে এটা অস্থায়ী হিসাব, এটা বন্ধ করে দেওয়া হয়, তার মানে এটাও না। এরপরে কি আছে, অবচয়। অবচয় আমরা জানি কি, একটা স্থায়ী সম্পদের যে ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায়, এটাই আমাদের কি, অবচয়। তো এই অবচয় আমাদের জন্য কি, ব্যয় এবং লেখাও আছে যেটা একটা খরচ, এবং অবশ্যই কি, যদি লেখা লেখা নাও থাকে, অবচয়, অবলোপন, শূন্যীকরণ, এগুলো একটা প্রতিষ্ঠানের জন্য কি, খরচ। তো যেহেতু এগুলো খরচ, তার মানে এগুলো অস্থায়ী হিসাবের মাধ্যমে কি করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। তার মানে এগুলো কি, এগুলো এটাও কি একটা অস্থায়ী হিসাব এবং বন্ধ করে দেওয়া হয়। তার মানে উত্তর হচ্ছে আমাদের সঠিক কোনটা, প্রাপ্য সুদ, কারণ এটা কি সম্পদ, এবং সম্পদ কোনো সময় সমাপনী জাবেদার মাধ্যমে, এটা কোনো অস্থায়ী হিসাব না, এটা একটা স্থায়ী হিসাব, এবং কি এটাকে এজন্য সমাপনী জাবেদার মাধ্যমে কি করে দেওয়া হয় না, বন্ধ করে দেওয়া হয় না। ঠিক আছে। লাস্ট যে ম্যাথটা দেওয়া হচ্ছে ওটা হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর ম্যাথ। তো প্রত্যেক পরীক্ষায় মানে প্রত্যেক ভার্সিটি এলিমিনেশনেই এই হিসাব বিজ্ঞানের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। তো এই চ্যাপ্টারটাও খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংক সমন্বয় বিবরণী থেকে। এটা থেকে মূলত থিওরি অনেক কম আসে, কিন্তু ম্যাথটা একটু বেশি আসে। এই টাইপের যেসব ম্যাথ আছে যোগ বিয়োগ করার ক্ষেত্রে, ঠিক আছে, ডিপোজিট, ট্রানজেন্ট, এসব যেসব ম্যাথ আছে ওইসব ম্যাথগুলো একটু ভালোভাবে দেখা লাগবে যদি এই চ্যাপ্টার থেকে সবগুলো ম্যাথ বাড়তে চাও। তো প্রথমে আমরা দেখি কি, প্রাপ্য হিসাব থেকে একটা চেক পাইছি আমরা, 3250 টাকার একটা চেক পাইছি প্রাপ্য হিসাব থেকে। তার মানে কিন্তু আমার নগদ কি বাড়ছে, এবং কি আমার প্রাপ্য হিসাব কি আমার কমছে। যাক, চেক পাইছি, যা ভুলে নগদান বই, আচ্ছা ভুলটা কে করছে, নগদান বই ভুল করছে 3520 টাকা। আমি পাইছি কত, 3250 টাকা আমার প্লাস। কিন্তু নগদ, এটা হচ্ছে আমার কি, ব্যাংকে ঠিক মতো লিপিবদ্ধ করা হয়েছে, যেহেতু আমি চেক পাইছি। ভুলটা করছে কি, ভুলটা করছে নগদান বই কত লাগছে, 3520 টাকা। এটা এই ভুলটা কে করছে, নগদান বই ভুল করছে। নগদান বই কিন্তু ভুল করছে 3250 টাকার জায়গায় 3520 টাকা, মানে বেশি লেখছে। 3250 টাকার জায়গায় 3520 টাকা লেখছে, তার মানে নগদান বই বেশি লেখছে। এবং এটা কি, নগদান বই ভুলটা হয়েছে কার, নগদান বই হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে। প্রথম কথা হচ্ছে, অঙ্ক ম্যাথ করার আগে দেখাতে হবে ভুলটা কে করছে, ভুল কি ব্যাংক করছে নাকি ভুল নগদান বই বা আমানতকারী যে উনি করছে। যেহেতু ভুলটা কে করছে, নগদান বই যার মানে আমানতকারী করছে যেহেতু ভুলটা, তার মানে এইটা ব্যাংকের সাথে, ব্যাংক বিবরণীর সাথে কোনো সম্পর্ক নাই। তার মানে অপশন গ আর খ কাটা। কেন কাটা, আরেকবার বলতেছি যে যেহেতু ভুলটা কি করছে, নগদান বই করছে, ব্যাংকে ঠিকই লিপিবদ্ধ করছে, নগদান বই যেহেতু ভুল করছে, তার মানে নগদান বইয়ের সাথে যত যোগ বিয়োগ, যত ক্যালকুলেশন আছে সব নগদান বইয়ের সাথে, ব্যাংক বিবরণীর সাথে কোনো কাহিনী হবে না। কেন হবে না, কারণ ব্যাংক তো ঠিকই লিপিবদ্ধ করছে। ভুলটা কি করছে, ভুলটা নগদান বই, তার মানে নগদান বইয়ের সাথে যত যোগ বিয়োগ আছে সব করা লাগবে, ব্যাংকের সাথে কোনো কাজ নাই, কারণ ব্যাংক সঠিকভাবে লিপিবদ্ধ করছে। আচ্ছা, এবার আমার লিপিবদ্ধ করার কথা ছিল কত, 3250 টাকা। ঠিক আছে, 3250 টাকা। কিন্তু আমি নগদান বই, এটা হচ্ছে আমার সঠিক ব্যালেন্স, যে আমার 3250 টাকা আমার দেখানো লাগবে, কিন্তু নগদান বই কত টাকা দেখাইছে, 3520 টাকা। 3250 টাকা, 50 টাকা জায়গায় কত দেখাইছে, 3520 টাকা। তার মানে বেশি দেখানো হয়েছে, নগদান বইতে বেশি দেখানো হয়েছে। তার মানে যদি আমি সমতা ফেরাতে যাই, তাহলে 3520 টাকার সাথে কি আমার 270 টাকা যোগ করা লাগবে, বিয়োগ করা লাগবে, না যোগ করা লাগবে। যেহেতু আমি বেশি লিখছি, তার মানে দেখা যাচ্ছে যে 200, এদিকে হচ্ছে 250 টাকা, এদিকে হচ্ছে 520 টাকা। তার মানে এই ব্যালেন্স থেকে যদি আমি এই ব্যালেন্স থেকে আমার এই ব্যালেন্সে যেতে হবে, তাহলে কি করা লাগবে, আমার কমাইতে হবে ব্যালেন্স, অবশ্যই কমাইতে হবে। কত কমাইতে হবে, যেদিকে দুইটা অপশনই আছে, দুইটাই 270, ক্যালকুলেশন করার দরকার নেই। আমার দেখতে হবে শুধু যোগ হবে না বিয়োগ হবে নগদান বইয়ের সাথে। নগদান বই ভুল, যেহেতু নগদান বই করছে ভুল, নগদান বইকেই ঠিক করা লাগবে, এবং নগদান বইতে যোগ হবে না বিয়োগ হবে এটা আমার দেখা লাগবে। যেহেতু আমার নগদান বইতে বেশি লেখা হয়েছে, তার মানে এটা এই ব্যালেন্সে আনতে হবে আমার। ঠিক ব্যালেন্স আনা লাগলে আমার কি করা লাগবে, মাইনাস করা লাগবে। দেখা যাচ্ছে মাইনাস করা লাগবে, তাহলে মাইনাস যদি করি তাহলে আমার 3250 টাকা কি হয়, সমতা আসে আমার ব্যালেন্সের মধ্যে। তার মানে আমার কি করা লাগবে, যদি আমি 270 টাকা যদি আমি এই 3520 থেকে মাইনাস করি, এই 3520 থেকে মাইনাস করি, তাহলে আমার কি আসবে, 3250। তাহলে যে ব্যালেন্স আর এই ব্যালেন্স কি হবে, তাহলে যে সমান হবে। তার মানে আমি যদি 270 টাকা যদি নগদান বইয়ের ব্যালেন্স থেকে বিয়োগ করি, তাহলে কি হবে, আমার ব্যালেন্সটা ঠিক হবে। তার মানে উত্তর হচ্ছে আমার, যেহেতু বিয়োগ, যে বিয়োগ করতে হবে, আমার অপশন এটা হবে না।